আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন নিয়মিত আয়োজন সন্ধ্যার বাংলাদেশে। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত, শতবর্ষী ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ। নারী নেত্রীদের বিদ্রোহে টালমাটাল জুলাই বিপ্লবীদের দল এনসিপি। শহীদ হাদির হত্যাকারীদের 2 সহযোগী ভারতে গ্রেপ্তার, বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ। এনসিপির বড় অংশের সাথে আলোচনায় বিএনপি। বিতর্কিত গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নিয়ে আমার দেশকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা প্রচার, 2 জনের বিরুদ্ধে মামলা করলেন সম্পাদক মাহমুদুর রহমান। গাজা গণহত্যার উদাহরণ টেনে বাংলাদেশকে সবক শেখানোর হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত, শতবর্ষী ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ। বাংলাদেশকে ঘিরে ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহলে যখন উত্তেজনাপূর্ণ বক্তব্য শোনা যাচ্ছে, ঠিক তখনই ভারতের ভেতর থেকেই উঠে আসছে একেবারে বিপরীত সুর। দক্ষিণ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ও একাধিক সামরিক রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে দিয়ে বলেছেন, বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ ভারতের জন্য মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ভারতের শতবর্ষী সংবাদপত্র মাতৃভূমি প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে অস্থিতিশীলতা মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। শিলিগুড়ি করিডোর, ত্রিপুরা ও 7 সিস্টার্স অঞ্চলের সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ বাংলাদেশের উপর নির্ভরশীল। সেখানে সংঘাত শুরু হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। অসংখ্য নদী, খাল, জনবসতিপূর্ণ এলাকা ও জটিল যোগাযোগ ব্যবস্থা যে কোনো সামরিক অভিযানে দীর্ঘস্থায়ী জটিলতা তৈরি করবে। এক ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকের ভাষায়, বাংলাদেশের সংঘাত মানে শুধু সেনাবাহিনীর সাথে নয়, পুরো একটি জনগোষ্ঠীর সাথে দীর্ঘমেয়াদী চাপের মধ্যে পড়া। ভারতীয় গণমাধ্যমগুলো আরো উল্লেখ করেছে, যুদ্ধ শুরু হলে তা সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। উত্তর পূর্বাঞ্চলের জাতিগত রাজনীতি, ধর্মীয় সংবেদনশীলতা ও চলমান অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরো অস্থির করে তুলতে পারে। ফলে অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। আন্তর্জাতিক দিক থেকেও ভারতের ঝুঁকি কম নয়। যুক্তরাষ্ট্র, চীন এবং আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক চাপ সংঘাতকে দ্রুত বহুপাক্ষিক ইস্যুতে পরিণত করতে পারে। এতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীল শক্তি হিসেবে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। বিশ্লেষণে আরো বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ফলে যে কোনো সংঘাত দীর্ঘায়িত হলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে ভারতীয় বিশ্লেষকদের একটি বড় অংশের মতে, বাংলাদেশের সামরিক পদক্ষেপ ভারতের জন্য লাভ নয়, বরং বহুমুখী ঝুঁকির দরজা খুলে দেবে। তাই উত্তেজনাপূর্ণ বক্তব্যের বাইরে গিয়ে কূটনীতি ও সংলাপী হওয়া উচিত একমাত্র পথ। নারী নেত্রীদের বিদ্রোহে টালমাটাল জুলাই বিপ্লবীদের দল এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিভাজনের সুর স্পষ্ট। জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গঠন ইস্যুতে দলের ভেতরে মতবিরোধ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে দলটির নারী নেত্রীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। তাদের কয়েকজন এরই মধ্যে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। দল থেকে পদত্যাগ করে ঢাকা 9 আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত সংগঠক তাসনিম জারা। এনসিপি যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনও পদত্যাগ করেছেন। তিনি ঢাকা 17 আসনে এনসিপির প্রার্থী ছিলেন। জানা গেছে, জামায়াতের সাথে এনসিপির নির্বাচনী জোট গঠন ঠেকাতে শক্ত অবস্থান নিয়েছেন দলটির নারী নেত্রীরা। গত 25শে ডিসেম্বর আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বৈঠকে নারী নেত্রীরা স্পষ্ট জানিয়ে দেন, জামায়াতের সাথে জোট হলে তারা সম্মিলিতভাবে দল ত্যাগ করবেন। এরপর একের পর এক নেত্রী ফেসবুক পোস্ট দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। জামায়াতের সাথে জোট গঠনের প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে তিনি মনে করেন। সবশেষ তিনি বলেন, জামায়াতের সাথে জোট করার সমস্যাসমূহ তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝায় না, বরং বিভিন্ন বিষয় এতদিন ধরে প্রকাশিত, নানান মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি। বিএনপি জামায়াতের যে কোনোটির সাথে জোট এনসিপি সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে। এনসিপির আরেক নেত্রী ডাক্তার মাহমুদা মিতু গতকাল একটি পোস্টে লিখেছেন, চাটুকারিতা ও দালালি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে তাতে স্পষ্ট, সচেতন না হলে দমন পীড়নের দিন আবারও ফেরত আসবেই। জুলাই আন্দোলনের অন্যতম নারী নেত্রী নুসরাত তাবাসসুম ফেসবুক পোস্টে লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় না, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। অন্যদিকে গতকাল রাতের এক পোস্টে সামান্তা লিখেছেন, অসহায় এক মোমেন্টাম পার করছি, এ কেমন দোলাচল, তীরে এসে তরি ডুবালে এদেশের কি হবে। জামায়াতের সাথে
সাথে এনসিপি জোট নিয়ে আপত্তি জানিয়েছেন এনসিপির জুনিয়র নেত্রী মুনিরা শারমিন। তিনি ফেসবুকে লিখেছেন, মাইনাস গেম খেলো না বন্ধু, আমলনামা সুরক্ষিত আছে, সততা শক্তিকে চ্যালেঞ্জ করো না। এদিকে জামায়াতের সাথে জোট গঠনে আপত্তি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চিঠি লিখেছেন দলটির 30 নেতা। এই তালিকায় নারী নেত্রীদের মধ্যে আছেন যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। শহীদ হাদির হত্যাকারীদের 2 সহযোগী ভারতে গ্রেপ্তার, বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে মেঘালয় পুলিশ ভারতের 2 নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তারা হলেন পূর্তি ও সামি। রোববার 28 ডিসেম্বর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর শেখ ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান, সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান, কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান, যেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে ফিলিপ স্নাল ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান। নজরুল ইসলাম বলেন, ফিলিপ ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যায়। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে দুজনকে পৌঁছে দেয়া হয়। পরে সামি নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় তারা। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, হাদি হত্যার ঘটনায় এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 6 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া 4 জন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও মূল আসামি দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানী শাহবাগ মোড় ফের অবরোধ করেছে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগে অবস্থান নিয়েছে তারা। এ সময় তারা হত্যার সাথে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রোববার দুপুর 1:45 থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দলে দলে আন্দোলনকারীরা শাহবাগে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে জামায়াতের পরিমাণও বাড়তে থাকে। আন্দোলনকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সরেজমিনে দেখা গেছে শাহবাগ মোড়ের চারপাশে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সড়কের একাংশে বসে পড়েছেন। এতে ওই এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আন্দোলনকারীদের অভিযোগ, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা বলেন, এই ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধ প্রবণতা আরো বাড়বে। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। আন্দোলনকারীরা জানান, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এনসিপির বড় অংশের সঙ্গে আলোচনায় বিএনপি। শেষ মুহূর্তে মিত্র দলগুলোর বাইরেও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি বড় অংশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। সেক্ষেত্রে নির্বাচনের সমঝোতা সফল হলে কয়েকটি আসন তাদের ছাড় দেয়া হতে পারে। এর মধ্যে আবার ওই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও কেউ ধানের শীষ পেতে পারেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এনসিপির বড় অংশটির সাথে সমঝোতার বিষয়টি অনেকটা গোপন রাখতে চাইছে বিএনপি। এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বেশ এগিয়েছে, 2-1 দিনের মধ্যে সবকিছু স্পষ্ট হতে পারে। জানা গেছে, বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনায় থাকলেও দুই পক্ষের শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। আর জামায়াতের সাথে এনসিপির আলোচনা চললেও একটি অংশের এতে সমর্থন নেই। নতুন গঠিত জোটের মধ্যে রয়েছে আপত্তি। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের সাথে এনসিপি শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার আলোচনা হয়। তবে চাওয়া পাওয়া নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সাথে সরাসরি আলোচনা করা যায় কিনা সেই চেষ্টাও ছিল, তবে সেটা আর হয়ে ওঠেনি। তবে এনসিপির একটি বড় অংশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। সেক্ষেত্রে নির্বাচনী সমঝোতা সফল হলে কয়েকটি আসন তাদের ছাড় দেয়া হতে পারে। এর মধ্যে আবার ওই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও কেউ ধানের শীষ পেতে পারেন। এদিকে জামায়াতের সাথে এনসিপি সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার দলটি থেকে পদত্যাগ করেন এনসিপিতে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। গতকাল সন্ধ্যায় দলের 30 জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি
নিষ্পত্তি বিষয়ে একটি স্মারকলিপি দেয়। তাতে তারা বলেছে, জামায়াতে ইসলামীর সাথে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। এই ধরনের জোট এনসিপির বহু কর্মী সমর্থক এবং বিশেষ করে তরুণ প্রজন্ম সহ নতুন ধারার রাজনীতিতে সমর্থন করা বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে। এর মাধ্যমে এনসিপির নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে। গণমাধ্যম দৈনিক প্রথম আলো ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের সাথে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রোববার দুপুর 12টার দিকে তিনি মামলাটি করেন। অভিযুক্তরা হলেন প্রথম আলোর কলাম লেখক AFM রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিক এবং বিএনপি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এই মামলার আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত মাহমুদুর রহমানের জবানবন্দি রেকর্ড করে মামলাটি আদেশের জন্য অপেক্ষমান রাখেন। আমার দেশের পক্ষে সম্পাদক মাহমুদুর রহমান নিজে এবং ব্যারিস্টার তানভীর আল আমিন শুনানি করেছেন। এ সময় সিএমএম আদালতে 10 নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বলেন, 505 ধারার মামলায় সরকারের অনুমতি সাপেক্ষ আদেশ দেয়া হবে। জনমনে ঘৃণা বিদ্বেষ সৃষ্টির জন্য বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেন সেই বিদ্বেষপূর্ণ প্রচারণার বিরুদ্ধে ঢাকা 10 নম্বর সিএমএম আদালতে দণ্ডবিধির 500, 505 ধারায় মামলা করেছেন মাহমুদুর রহমান। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের জেল হাজতে রেখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আদালতের কাছে আবেদন করেন তিনি। আদালত থেকে বেরিয়ে মাহমুদুর রহমান বলেন, এই বক্তব্যকে আমার দেশ ও আমার বিরুদ্ধে হুমকি স্বরূপ মনে করছি। এটি আমাকে শুধু হেয় প্রতিপন্ন নয় বরং মব সৃষ্টির চেষ্টা, জানিয়ে আমি শঙ্কিত। ঘটনার পর আমার পত্রিকার সংবাদ প্রচার করা হয়, সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার রক্ষার কথা বলা হয়েছে। গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে সবক শেখানোর হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা। বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি বাংলাদেশকে সবক শেখাতে গাজা ইসরায়েলের আক্রমণের উদাহরণ দিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিজেপি নেতারা নিয়মিত হঠকারী মন্তব্য করে চলেছেন। 3 দিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রতিবেশী দেশের সংকটের স্থায়ী সমাধান কেবল অস্ত্র প্রচারের মাধ্যমে সম্ভব। তবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্লজ্জভাবে গাজা ইসরায়েলের অমানবিক হত্যাকাণ্ডকে টেনে এনেছেন বাংলাদেশ প্রসঙ্গে। শনিবার শুভেন্দু বলেছেন, ইসরায়েল গাজাকে যা শিখিয়েছে তার মতোই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। প্রতিবেশী দেশে হিন্দু হত্যার প্রতিবাদে শুভেন্দু দলীয় নেতা এবং সাধু সন্তদের নিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপিও দিয়ে এসেছেন। বিজেপি নেতা হুমকি সুরে বলেছেন, সবক শেখানা চাহিয়ে, জैसे ইসরায়েল সিখায়া গাজা মে উস্তার আছে। ভারত 100 কোটি হিন্দু দেশ উল্লেখ করে তিনি বলেছেন, হিন্দু হিত মে চল রাহা হ্যায় সরকার, सबक सिखाना चाहिए, जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोगों ने सिखाया। বিজেপি নেতার এই হঠকারী মন্তব্যের সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমে লিখেছে, বিজেপির ঘৃণা এবং অসহিষ্ণুতাকে একটি শিল্পের আকারে নিখুঁত করেছে। তাদের বিষাক্ত মুখ শুভেন্দু অধিকারী তার ফ্যাসিবাদী মনোভাবকে তুলে ধরেছেন। গণহত্যার মতো ইস্যুকে উস্কে দিয়ে তিনি বলেছেন, ভারতকে অবশ্যই মুসলমানদের একটি পাঠ শেখাতে হবে, যেমন ইসরায়েল গাজায় শিখিয়েছিল। তৃণমূল কংগ্রেস শুভেন্দুর মন্তব্যকে নগ্ন ঘৃণামূলক বক্তব্য, গণহত্যা ও শুদ্ধিকরণে রক্তপিপাসু আহ্বান বলে অভিহিত করেছে। কোনো এফআইআর নেই, কোনো গ্রেপ্তার নেই, কোনো মামলা নেই। এই ঘোষিত হিটলারের ওপর কোনো ইউপিএ চালানো হয়নি। কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেছেন, শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্য কোনো এফআইআর হয়নি, কোনো গ্রেপ্তার হয়নি, কোনো মামলা হয়নি, কোনো ইউপিএ হয়নি। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং রাজ্যসভা দলের উপনেতা সাগরিকা ঘোষ পোস্ট করে বলেছেন, বিজেপির বাংলার মুখ বাংলাদেশের বিরুদ্ধে গাজার মতো অভিযান চায়। সে বলে যে নরেন্দ্র মোদী সরকারের কেবল হিন্দুদের জন্য, তবে বাংলার বিভাজন ও শাসনের নোংরা রাজনীতি কাজ করবে না। এরই সাথে শেষ করব সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত, শতবর্ষী ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ। নারী নেত্রীদের বিদ্রোহে টালমাটাল জুলাই বিপ্লবীদের দল এনসিপি। শহীদ হাদির হত্যাকারীদের 2 সহযোগী ভারতে গ্রেপ্তার, বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ। এনসিপির বড় অংশের সাথে আলোচনায় বিএনপি। বিতর্কিত গণমাধ্যম প্রথম আলো ডেইলি স্টারের পক্ষ নিয়ে আমার দেশকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা প্রচার, 2 জনের বিরুদ্ধে মামলা করলেন সম্পাদক মাহমুদুর রহমান। গাজা গণহত্যার উদাহরণ টেনে বাংলাদেশকে সবক শেখানোর হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।